নমস্কার। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে কম্পিটেন্সি, মিনিং অফ কম্পিটেন্সি অ্যান্ড কম্পিটেন্সি বেসড এডুকেশন। এই মিনিং অফ কম্পিটেন্সি এবং কম্পিটেন্সি বেসড এডুকেশন, এই দুটি হচ্ছে আধুনিক কালের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। যে বিষয়টি মূলত আধুনিক কালের যে শিক্ষা ট্রেন্ড আজকে আমরা সমগ্র বিশ্বে পর্যবেক্ষণ করছি বা দেখতে পাচ্ছি, সেই সমস্ত ট্রেন্ডের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন। তো কম্পিটেন্সি বেসড এডুকেশন বিষয়টি জানার আগে আমরা কম্পিটেন্সি বলতে কি বুঝি সেটা সম্পর্কে আমরা একটু বুঝে নেব। সহজ করে বলতে গেলে কম্পিটেন্সি আমরা তাকেই বলবো যেটি হচ্ছে মূলত কোনো একজন ব্যক্তির বলা হয়, যেমন যে এই ব্যক্তিটি কম্পিটেন্ট মানে কি? কম্পিটেন্ট মানে হচ্ছে যে তিনি কোনো একটা পার্টিকুলার কাজের পরিপ্রেক্ষিতে বা কোনো একটা কাজের একটা পার্সপেক্টিভসের পরিপ্রেক্ষিতে হি অর শি ইজ ক্যাপাবল টু ডু, অর্থাৎ তিনি সেই কাজটি করতে পারেন, কাজটি করার ক্ষমতা রাখেন। ঠিক আছে, সেটা যখন তিনি ডেমনস্ট্রেট করবেন বিভিন্নভাবে, তার পরিপ্রেক্ষিতে যখন আমরা বুঝতে পারবো যে দ্যাট পারসন হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু ডু দ্য টাস্ক অর ডু দ্য অ্যাকশন, দিস ইজ বেসিক্যালি নোন অ্যাজ কম্পিটেন্সি। তো আজকে আমরা কিছু ফর্মাল আলোচনা করব যে কম্পিটেন্সি বিষয়টিকে আমরা কিভাবে দেখছি, কিভাবে বুঝছি, আমাদের কিভাবে বোঝা দরকার, সেটা একটা বিষয় নিয়ে চর্চা করার বিষয় রয়েছে। আর দ্বিতীয় বিষয়টি রয়েছে যে এই কম্পিটেন্সিকে কেন্দ্র করে এই কম্পিটেন্সির যে সমস্ত পলিসি বা নীতিগুলো রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে আধুনিককালে একবিংশ শতাব্দীর প্রথম দশক, দ্বিতীয় দশক এবং তৃতীয় দশকেও আমরা সমগ্র বিশ্বের একাডেমিক যে অ্যানালাইসিস, একাডেমিক যে অনুশীলন বা চর্চা, তাকে যদি যথার্থভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে মডার্ন যে সমস্ত ট্রেন্ডগুলি রয়েছে, যে মডার্ন ট্রেন্ডগুলি মূলত শিক্ষাকে সমৃদ্ধ করার জন্য কিংবা সমাজকে একটা উন্নততর বা একটি সমৃদ্ধশালী একটি কনসেপ্ট বা ডিরেকশন প্রোভাইড করার জন্য সর্বদা কিন্তু বিভিন্নভাবে অনুশীলন করে চলেছে। এবং এ প্রসঙ্গে আমাদেরকে মনে রাখা দরকার যে মূলত যে আউটকাম বেসড বা আউটপুট ওরিয়েন্টেড যে লার্নিং, অর্থাৎ যে এডুকেশন সিস্টেম বা একাডেমিক অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম আউটপুট আসবে এবং ম্যাক্সিমাম যে মডিফিকেশন অফ বিহেভিয়ার, ডিজায়ারেবল বিহেভিয়ার লার্নারদের মধ্যে নিয়ে আসার জন্য একটি কিন্তু বিশেষ রকমের প্রবণতা বা প্রচেষ্টা বা চেষ্টা আমরা সমগ্র বিশ্বে দেখতে পাচ্ছি। তো যাই হোক, শুরু করা যাক। এই কম্পিটেন্সি বিষয়টি কী এবং কম্পিটেন্সি বেসড এডুকেশন বিষয়টি কী সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি যে কম্পিটেন্সি বলতে কি বোঝায়। এটি কিন্তু আমাদেরকে সবার আগে বুঝে নিতে হবে। নাম্বার 1, এখানে বলা হচ্ছে যে কম্পিটেন্সি ডেমনস্ট্রেট অফ অ্যান ইন্ডিভিজুয়াল, ডেমনস্ট্রেট of an individual। একটা ক্ষমতা যেটা প্রকাশিত কি সম্পর্কে? অ্যাবাউট পারফর্মেবল পাওয়ার। এখানে আমাদের সেই শব্দটিকে মনে রাখতে হবে যে পাওয়ারটা হচ্ছে পারফর্মেবল পাওয়ার। এটি আমাদেরকে মনে রাখতে হবে যে হোয়াট ইজ কম্পিটেন্সি। কম্পিটেন্সি হচ্ছে ইট ইজ এ পারফর্মেবল পাওয়ার, যে পাওয়ারটা আমরা ডেমনস্ট্রেট করে থাকি, অর্থাৎ যার মাধ্যমে আমরা বুঝে নিতে পারি যে বা অ্যাসেস করতে পারি বা মেজার করতে পারি যে না, এই ব্যক্তি এই কাজটি বা এই পারফরমেন্সটি তিনি অ্যাপ্রোপ্রিয়েটলি বা এফেক্টিভলি করতে পারবেন। এই যে পারফর্মেবল পাওয়ার, সে পারফর্মেবল পাওয়ারের যে ডেমনস্ট্রেশন, সে ডেমনস্ট্রেশনকে সাধারণভাবে কম্পিটেন্সি বলা হয়েছে। পারফর্মেবল পাওয়ারটা কি? পাওয়ার মানে আমরা সাধারণভাবে জানি যে, সহজ করে যদি আমরা ফিজিক্যাল সায়েন্সের ভাষায় যদি বলি পাওয়ার কি, এই যে কাজ করার ক্ষমতাকে বলা হচ্ছে পাওয়ার, যে কোনো কার্য করার সামর্থ্যকে বলা হয় পাওয়ার। তাহলে কাজ করার ক্ষমতাকে পাওয়ার যদি বলা হয় এবং কোনো একটা পারফরমেন্স রয়েছে, পারফরমেন্স মানে কি? পারফরমেন্স মানে হচ্ছে কোনো একটা সিস্টেম বা কোনো একটা এনভায়রনমেন্ট রয়েছে বা একটা কোনো মেকানিজম রয়েছে যেখানে কোনো একজন ব্যক্তিকে তার ডিফাইন্ড রোল প্লে করতে হবে। যদি সে ডিফাইন্ড রোল যদি তিনি প্রপারলি রোলটাকে প্লে করতে পারেন
বা তিনি যদি সেই রোলটাকে এক্সিকিউট প্রপারলি করতে পারেন বা কন্ডাক্ট প্রপারলি করতে পারেন, তাহলে বলা হবে যে তার পারফরমেন্স ভালো আছে, ভালো হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে তাহলে কি কোনো একটা এনভায়রনমেন্ট বা কোনো একটা সিচুয়েশান বা কোনো একটা সারকামস্টেন্সেসের পরিপ্রেক্ষিতে কোনো একজন ব্যক্তির যে নির্ধারিত ভূমিকা, সেই নির্ধারিত ভূমিকা অনুসারে যদি সেই ব্যক্তি সেই ভূমিকাটি পালন করতে পারে এবং উপযুক্তভাবে পালন করতে পারে, তখনই বলা হবে যে সেই ব্যক্তিটির কি রয়েছে, পারফরমেন্স ভালো হয়েছে। তো সেই পারফরমেন্স থেকে চলে এসে পারফর্মেবল, মানে এবল টু পারফর্ম, এবল টু পারফর্ম। তাহলে এমন একটা সামর্থ্য বা এমন একটা ক্ষমতা হচ্ছে কম্পিটেন্সি, যেটা মূলত ব্যক্তিকে পারফর্ম করতে এবল করে, তার ক্যাপাবিলিটি সম্পর্কে একটা ডেমনস্ট্রেট করতে সাহায্য করে, ক্যাপাবিলিটি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা প্রদান করতে সাহায্য করে। দিস ইজ কম্পিটেন্সি। আরও আমরা যদি এটাকে ফর্মালি আলোচনা করি, যে কম্পিটেন্সি সম্পর্কে বলা হচ্ছে কম্পিটেন্সি ইজ অ্যান ইন্ডিকেটর, এমন একটা ইন্ডিকেটর to perform independently in real situation. Independently in real situation. In real situation. তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে এইটা হচ্ছে একটা মানদণ্ড বা একটা সূচক, যে সূচকটা ঠিক করে দেয় বা বুঝতে সাহায্য করে যে একজন ব্যক্তি স্বাধীনভাবে বা স্বতঃস্ফূর্তভাবে বাস্তবিক পরিস্থিতিতে তিনি কেমনভাবে পারফর্ম করবেন বা তিনি কি করতে পারেন, তিনি পারফর্ম কীভাবে করবেন, তার পারফরমেন্স বা তার যে রোল, সে রোলটাকে তিনি কিভাবে প্লে করবেন। তাহলে কথাটি কি বললাম, যে এইটি হচ্ছে এমন একটা সূচক, যে সূচকের মাধ্যমে আমরা বুঝতে পারি বা জানতে পারি যে কোনো একজন ব্যক্তি কোনো একটা বাস্তবিক পরিস্থিতিতে তার যে নির্ধারিত ভূমিকা, সেই নির্ধারিত ভূমিকাকে কতটা স্বাধীনভাবে সেই ভূমিকাকে পালন করতে পারে সে সম্পর্কে একটা সিদ্ধান্ত পৌঁছাতে সাহায্য করে বা একটা বিশেষ মানদণ্ডে পৌঁছাতে সাহায্য করে। তাহলে দিস ইজ পারফরমেন্স, this is competency. তাহলে competency is an indicator to represent the individual performance ability or capability to perform, that is basically independently measured, যেটা কি হবে, এই যে ব্যক্তি স্বাধীনভাবে কিন্তু বিষয়টাকে কন্ডাক্ট করতে পারবে বা সেই পারফরমেন্সটাকে সে দেখাতে পারবে, তারই একটা সূচক হচ্ছে এই কম্পিটেন্সি। নাম্বার 3 যদি আলোচনা করা যায়, তাহলে হচ্ছে এরকম যে an appropriate integration of learned facts. এখানে কি বলা হচ্ছে, এখানেও কিন্তু একটা টেকনিক্যাল জায়গাকে ফোকাস করা হয়েছে। তাহলে কম্পিটেন্সিটা কি, কম্পিটেন্সি হচ্ছে আমরা যা শিখেছি এই রকম শেখার যে বিষয়গুলি মূলত কোনো না কোনো ঘটনার সাথে বা কোনো না কোনো ফ্যাক্টসের সাথে কানেক্টেড, এই ধরনের যে শেখা বিষয়গুলি বা শিখেছি যে বিষয়গুলি, সেগুলোকে ইন্টিগ্রেট করতে সাহায্য করে। অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে যে আমি একজন ব্যক্তি হিসেবে যখন কোনো একটা ভূমিকা পালন করব কোনো একটা সিচুয়েশনে, আমি একজন ব্যক্তি হিসেবে কোনো একটা ভূমিকা যখন আমার নির্ধারিত থাকবে, কোনো একটা সিচুয়েশনে আমার ভূমিকাটাকে পালন করতে হবে, তো পালন করার সময় যদি আমার শেখা যে সমস্ত জ্ঞান, অভিজ্ঞতা, ইনফরমেশান, ঘটনাবলী রয়েছে, সেখান থেকে যে ইনফরমেশন বা যে কনসেপ্ট বা যে রিসোর্সগুলো আমি জেনারেট করেছি, সেই রিসোর্সগুলোকে আমি যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ইউটিলাইজ করতে পারি, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ইউটিলাইজেশন কিসের উপর নির্ভর করবে, আমার প্রত্যেকটা জ্ঞান অর্জিত বা যেগুলো আমরা শিখেছি, সেই সমস্ত জ্ঞান, অভিজ্ঞতা, যুক্তি সমস্তগুলোকে আমি যত বেশি ইন্টিগ্রেট করতে পারবো, একসাথে আমি সংঘবদ্ধ করতে পারবো, একসাথে আমি মেলবন্ধন করতে পারবো এবং সেগুলোর মধ্যে একটা কানেক্টিভিটি বের করতে পারবো, তার মাধ্যমেই কিন্তু আমি আমার পারফরমেন্সটাকে কিন্তু এনশিওর করতে পারবো। তাহলে কি বলা হচ্ছে, এটা কিন্তু বলছে অ্যাপ্রোপ্রিয়েট ইন্টিগ্রেশন
কম্পিটেন্সি বেসিক্যালি সাহায্য করে অ্যাপ্রোপ্রিয়েট ইন্টিগ্রেশনে সাহায্য করে, আমার শেখা বিষয়গুলিকে উপযুক্তভাবে পরস্পরের সাথে পরস্পরের সমন্বয় সাধনে কিন্তু সাহায্য করে। আমি যত বেশি এই ধারণাগুলোকে, কনসেপ্টগুলোকে, নলেজগুলোকে সমন্বয় সাধন করতে পারবো, তত বেশি আমি অ্যাপ্রোপ্রিয়েটলি সে জ্ঞান বা অভিজ্ঞতাগুলিকে আমি প্রয়োগ করতে পারবো। আর যদি আমি যত বেশি প্রয়োগ করতে পারবো, তত বেশি আমার যে নির্ধারিত ভূমিকা, সে ভূমিকা কিন্তু কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট বা কার্যকরী বলে প্রমাণিত হবে, বা আমি কার্যকরী রূপে সেই ভূমিকা পালন করেছি সেটা সম্পর্কে কিন্তু একটা স্পেসিফিক সিদ্ধান্ত যাবে। তাহলে আমরা যে তিনটে দিক সম্পর্কে আলোচনা করলাম, প্রথমে বলা হচ্ছে কম্পিটেন্সি ইজ এ ডেমনস্ট্রেশন, মানে এটা একটা প্রমাণ করা বা কাজের মধ্য দিয়ে, অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে সামনের ব্যক্তি বা যে অ্যাসেসার বা যে ইভ্যালুয়েটার, তিনি কিন্তু বুঝতে পারবেন যে এটা কি, এটা পারফর্মেবল পাওয়ার, একজন ব্যক্তির পারফর্মেবল পাওয়ার, অর্থাৎ তার যে নির্ধারিত ভূমিকা আছে সে ভূমিকাটা পালন করার ক্ষেত্রে যে সামর্থ্য বা কাজ করার যে ক্ষমতার দরকার হয়, সে ক্ষমতাটা হচ্ছে কম্পিটেন্সি। 2 নম্বর ক্ষেত্রে বলা হয়েছে এটা এমন একটা ইন্ডিকেটর, যে ইন্ডিকেটরটা বলা হয় যে বাস্তবিক পরিস্থিতিতে কিভাবে আমরা পারফর্ম করব। এখানেও একই কথা বলা হচ্ছে যে আমি আমার ভূমিকাটাকে বাস্তবিক পরিস্থিতিতে কিভাবে আমি পালন করতে পারবো, তারই একটা সূচক বা নির্ণায়ক হচ্ছে এই কম্পিটেন্সি। এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করলাম যে এই কম্পিটেন্সি এমন একটা জিনিস যে বিষয়টি কি করে, সাধারণভাবে আমরা যা কিছু শিখি, আমরা যা কিছু জানি, আমরা যা কিছু বুঝি, সে জানা, বোঝা, শেখা বিষয়গুলিকে পরস্পরের সাথে উপযুক্ত রূপে ইন্টিগ্রেট করতে বা সমন্বয় সাধন করতে সাহায্য করে। এবং এই উপযুক্ত সমন্বয় সাধনের মাধ্যমে যদি আমরা সেই সমন্বয় সাধনটাকে উপযুক্তভাবে করতে পারি, তাহলে আমাদের যে নির্ধারিত ভূমিকা, সে ভূমিকা কিন্তু আমরা পালন করতে পারবো। সেই কথাটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আরও এরকম কতগুলি দিক রয়েছে যেগুলি সম্পর্কে আজকে আমরা বুঝে নেব যে এই কম্পিটেন্সি বিষয়টি কি। কারণ প্রথাগতভাবে এই কম্পিটেন্সি সম্পর্কে আমাদের উপযুক্ত ধারণা গঠন করা প্রয়োজন। কেন কি, যদি আমরা এটা সম্পর্কে না জানি যে কম্পিটেন্সি বিষয়টি কি, তাহলে আমরা বুঝতে পারবো না যে কম্পিটেন্সি বেসড এডুকেশনটা কি। অর্থাৎ এই কম্পিটেন্সিকে কেন্দ্র করে যে এডুকেশন সিস্টেম সম্পর্কে ভাবা হচ্ছে সমগ্র বিশ্ব জুড়ে, সেটা সম্পর্কে কিন্তু আমাদের সদর্থক ভূমিকা আমরা পালন করতে পারবো না বা বুঝতে পারবো না। এরপরে 4 নম্বর কি বলা হচ্ছে, 4 নম্বর জায়গা বলা হচ্ছে যে অ্যান ইন্টিগ্রেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ লার্নড স্কিল, অ্যান integration and implementation of learned skills। নাম্বার 5 কি বলা হচ্ছে, নাম্বার 5 বলা হচ্ছে এরকমভাবে an integrated form of affective qualities, an integrated form of affective qualities, to perform নাম্বার 6 কি বলা হচ্ছে, নাম্বার 6 এ বলা হচ্ছে এ প্র্যাকটিস অফ এফেক্টিভ কমিউনিকেশন, এ প্র্যাকটিস অফ এফেক্টিভ কমিউনিকেশন। এফেক্টিভ কমিউনিকেশন। 7 নম্বর কি বলা হচ্ছে, এখানে বলা হয়েছে এ প্র্যাকটিস অফ লার্নড নলেজ, practice of learned knowledge, a practice of learned knowledge, যে জ্ঞানকে আমরা শিখে নিয়েছি, learned knowledge in real situation, টেকনিক্যালি 8 নম্বর বলা হচ্ছে 8 নম্বর বলা হচ্ছে an effective reflection of values, an effective reflection of values
effective reflection of values in real situation. এই যে বিষয়গুলি এখানে আমরা আলোচনা করলাম, তাহলে আরও কম্পিটেন্সি সম্পর্কে কি বোঝানো হচ্ছে? কম্পিটেন্সি সম্পর্কে বলা হচ্ছে যে কম্পিটেন্সি একটা হচ্ছে ইন্টিগ্রেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ লার্নড স্কিল। যেই স্কিলসগুলো আমরা অর্জন করি, যে স্কিলগুলো আমরা শিখি, সেই যে শেখাই স্কিলগুলো, সেই স্কিলগুলোকে ভালোভাবে ইন্টিগ্রেট করতে যেমন সাহায্য করে, পাশাপাশি সেই স্কিলগুলোকে ইমপ্লিমেন্ট করতেও সাহায্য করে। কোনো রিয়ালিস্টিক সিচুয়েশনে মানে কোনো স্পেসিফিক সিচুয়েশনে সে লার্নড স্কিলগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট ইমপ্লিমেন্টেশনে কিন্তু বেসিক্যালি সাহায্য করে। কে সাহায্য করে মূলত কম্পিটেন্সি। অর্থাৎ যদি আমার কম্পিটেন্সি থাকে, তার মাধ্যমে কি হবে? তাহলে আমার কম্পিটেন্সি থাকলে আমি যেটা করতে পারবো, যে সমস্ত স্কিলগুলো থাকবে, যে সমস্ত স্কিলসগুলো আমরা লার্ন করেছি বা আমি লার্ন করেছি, সেই স্কিলসগুলোকে আমি কি করতে পারবো? অ্যাপ্রোপ্রিয়েটলি আমি যেমন ইন্টিগ্রেট করতে পারবো, পাশাপাশি সেই অ্যাপ্রোপ্রিয়েটলি সেগুলোকে ইমপ্লিমেন্টও করতে পারবো। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে কি রয়েছে? এরপরে বলা হচ্ছে যে অ্যান ইন্টিগ্রেটেড ফর্ম অফ অ্যাফেক্টিভ কোয়ালিটিস টু পারফর্ম। আমরা জানি যে আমাদের যে মনস্তাত্ত্বিক যে দিকগুলো রয়েছে, সে মনস্তাত্ত্বিক দিক বা ডোমেনগুলো বা ডাইমেনশনসগুলো রয়েছে, সাইকোলজিক্যাল যে ডোমেন, সে ডোমেনকে আমরা সাধারণভাবে দুটো ভাগে, সাইকোলজিক্যাল ডোমেনকে দুভাগে ভাগ করে, একটা কগনিটিভ ডোমেন, একটা আফেক্টিভ ডোমেন। তাহলে এই যে কগনিটিভ ডোমেন মানে যে ডোমেনটাতে বেসিক্যালি আমাদের থিঙ্কিং বা এই ধরনের নলেজ রিলেটেড বা কগনিটিভ যে আসপেক্টস বা অ্যাক্টিভিটিসগুলো কন্ডাক্ট হয়, সেটা হচ্ছে কগনিটিভ ডোমেন। আরেকটি দিক রয়েছে যেখানে আমাদের বিভিন্ন রকমের ইমোশনাল আসপেক্টসগুলো যেখানে রেগুলেট হয়, কন্ট্রোল হয়, হ্যাঁ, সেই বিষয়গুলিকে বলা হচ্ছে আফেক্টিভ ডোমেনস। তার যে মনস্তত্ত্বের যে জায়গা চর্চা হচ্ছে বা যে ক্ষেত্রের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে আফেক্টিভ ডোমেন। তাহলে আফেক্টিভ ডোমেন মানে অবভিয়াসলি এখানে কি বলা হচ্ছে? ডিফারেন্ট টাইপস অফ ইমোশনাল আসপেক্টস, ইমোশনাল কোয়ালিটিস। তাহলে কি বলা হচ্ছে? কম্পিটেন্সি যখন আমাদের থাকবে, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাফেকশন বা ইমোশনস কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট রোল প্লে করে। কীরকমভাবে? যে আমার মধ্যে যদি একটা পজিটিভ ইমোশনস তৈরি হয়, যেমন ধরা যাক এনকারেজমেন্ট, বা যেমন ধরা যাক হাইলি মানে যেটাকে বলা হচ্ছে যে আমার মধ্যে চরম উৎসাহ রয়েছে, আমার মধ্যে একটা উৎসাহ রয়েছে। এই যে উৎসাহ একটা পজিটিভ ইমোশন, উৎসাহ, হ্যাঁ, নতুন কিছু করার তীব্র আকাঙ্ক্ষা, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি একটা ভালো কিছু কাজ করার মধ্য দিয়ে আমি অন্যের কাছ থেকে রিকগনিশন পাওয়ার একটা তীব্র ইচ্ছা, হ্যাঁ, এই ধরনের এই যে পজিটিভ যে ইমোশনসগুলো, এই পজিটিভ ইমোশনসগুলো কী করে? পজিটিভ ইমোশনসগুলো আমাদের যে কোনো কাজকে, তার পারফরমেন্সকে একটা সিগনিফিক্যান্ট লেভেলে স্ট্যাবলিশড করতে বা এনশিওর করতে সাহায্য করে। পজিটিভ ইমোশনস আমাদেরকে পজিটিভ পারফরমেন্সে সাহায্য করে, স্টিমুলেট করে পজিটিভ সাইডে, ডাইরেক্ট করে পজিটিভ ডিরেকশনে। যদি আমাদের মধ্যে নেগেটিভ ইমোশনসের এক্সারসাইজ হয়, চর্চা হয়, তাহলে সেক্ষেত্রে সেই নেগেটিভ ইমোশনসগুলো কিন্তু আমাদের পারফরমেন্স, আমাদের অ্যাক্টিভিটি সবগুলো নেগেটিভ ডিরেকশনে কিন্তু এক্সারসাইজ করবে বা সেগুলোকে আমাদেরকে ডাইরেক্ট করবে। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে ইমোশনস, পজিটিভ ইমোশনসের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে আমি কোনো একটা পরিস্থিতিতে কতটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করব, তার পেছনে কিন্তু একটা পজিটিভ ইমোশনস কিন্তু কাজ করে। এখানে বলা হচ্ছে যে এই যে আফেক্টিভ যে কোয়ালিটিসগুলো আছে, যে সমস্ত ইমোশনাল গুণগুলো রয়েছে, ইমোশনাল দিকগুলো রয়েছে, সেই ইমোশনাল দিকগুলোকে ইন্টিগ্রেট করতে সাহায্য করে, কগনিশনের সাথে সেটাকে ইন্টিগ্রেট করতে, কানেক্টেড করতে সাহায্য করে, যার মাধ্যমে একজন ব্যক্তির যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা কিন্তু একটা উচ্চ পর্যায়ে কার্যকারিতার লেভেলে প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এরপরে বলা হচ্ছে কম্পিটেন্সি ইজ এ প্র্যাকটিস অফ এফেক্টিভ কমিউনিকেশন। এটাও কিন্তু আমাদের মনে রাখা দরকার যে আমরা যখন কমিউনিকেশন বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন রকমভাবে হতে পারে। তো একজন ব্যক্তি হিসেবে আমরা কিন্তু কি করি? কমিউনিকেশন করি। তো ব্যক্তির ক্ষেত্রে যেমন ব্যক্তির সাথে ব্যক্তির তো কমিউনিকেশনকে ইন্টার কমিউনিকেশন আমরা বলতে পারি, কিন্তু ব্যক্তি নিজের সাথেও বিভিন্নভাবে কমিউনিকেশন করে। কীরকমভাবে করে? থট টু থট কমিউনিকেশন। থট টু থট কমিউনিকেশন মানে কি? যে একটা ভাবনা যখন আমি ভাবতে গিয়ে সেখানকার যে নির্যাস বা সেখানকার যে বিষয়বস্তু বা কোর আসপেক্টসগুলো রয়েছে, কোর থিমগুলো রয়েছে, সেগুলোর সাথে দেখা যাবে যে এরকম অনেক প্রতিষ্ঠিত অন্যান্য ঘটনা বা অন্যান্য যে সমস্ত ঘটনার সম্মুখীন হয়েছি বা ঘটনাগুলোর সাথে পরিচিত হয়েছি, সেই ঘটনাগুলোর সাথে আমার সেই ভাবনাটার কিন্তু একটা কানেকশান রয়েছে। সেখান থেকে ইনফরমেশন বা মেসেজ আমি রিসিভ করছি, সেগুলো নিয়ে আমি আমার ভাবনাটাকে আবার নতুন করে অ্যানালাইসিস করছি। এরকমভাবে এইরকম
রকমভাবে আমরা বিভিন্ন রকমভাবে ইন্ট্রা কমিউনিকেশন করে থাকি, নিজের মধ্যে নিজের কমিউনিকেশন করা। তো এখানে বলা হচ্ছে, এখানে যেমন ইন্টার কমিউনিকেশনের ক্ষেত্রে ইন্টার কমিউনিকেশন এবং ইন্ট্রা কমিউনিকেশন, ইন্টার কথাটা কোথায় ব্যবহার করা হয়? যখন অন্য কোনো ব্যক্তির সাথে, অন্য কোনো বাইরের ব্যক্তির সাথে আমরা যখন কমিউনিকেশন করব। কমিউনিকেশন কি? কমিউনিকেশন সম্পর্কে আমরা বুঝে নেব যে কমিউনিকেশন এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে মূলত বার্তা বা মেসেজ বা ইনফরমেশন এক এন্ড থেকে আরেকটা এন্ডে পৌঁছায় এবং সেখানে যে পৌঁছালো তার পরিপ্রেক্ষিতে একটা রেসপন্ড আসে, যেটাকে আমরা টেকনিক্যালি নাম দিতে পারি, যিনি মেসেজ পাঠান তিনি সেন্ডার, যার কাছে পৌঁছায় তিনি রিসিভার। রিসিভার যেটা রিসিভ করলো কি করলো না তার পরিপ্রেক্ষিতে একটা রেসপন্স করে, সে রেসপন্সটা হচ্ছে ফিডব্যাক। যে মিডিয়াম দিয়ে যায় সেটা হচ্ছে মিডিয়াম, কমিউনিকেশন মিডিয়াম। এই মিডিয়ামের মধ্য দিয়েই কিন্তু এই প্রসেসের মধ্য দিয়ে কমিউনিকেশন প্রসেসটা কন্ডাক্ট হয়। তো বলা হচ্ছে যে ইন্টার কমিউনিকেশন এবং ইন্ট্রা কমিউনিকেশন উভয় রকমের কমিউনিকেশন যদি ব্যক্তি ভালোভাবে করতে পারে তাহলে কোনো প্রকারের মেসেজ গ্যাপ বা কোনো রকমভাবে নলেজ গ্যাপ তৈরি হবে না। আমাদেরকে মনে রাখা দরকার যে নলেজ গ্যাপ থেকেই কিন্তু বা ইনফরমেশনের গ্যাপ যদি থাকে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট নলেজ যদি থাকে, সেখান থেকে আমাদের মধ্যে ডাউট যে সংশয়ের যে জায়গাটা, সে সংশয়ের জায়গা তৈরি হয়, ফলে আমাদের মধ্যে কনফিডেন্স লুজ হয়ে যায় এবং কনফিডেন্সটা আমরা লুজ হয়ে যাওয়ার ফলে বা আমাদের আত্মবিশ্বাস কমে যাওয়ার ফলে সেখানে কি দেখা যায় যে আমাদের যে কম্পিটেন্সি লেভেলটা, সেই কম্পিটেন্সি লেভেলটা কিন্তু ডিক্রিজ করে, কমে যায়। তাহলে কম্পিটেন্সি লেভেলটাকে যদি ইনক্রিজ করতে হয় তাহলে অবভিয়াসলি আমাকে কি করতে হবে, আমার কনফিডেন্টটাকে একটা স্ট্যাবলিশ জায়গায় নিয়ে যেতে হবে। সেটা পজিটিভ পজিটিভ ইমোশনের মাধ্যমে হোক বা এখানে পজিটিভ কমিউনিকেশন বা এফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে হোক। তাই এখানে বলা হচ্ছে যে এফেক্টিভ কমিউনিকেশনের প্র্যাকটিস কিন্তু আমরা দেখতে পাবো কম্পিটেন্সির ক্ষেত্রে। যদি ব্যক্তি এফেক্টিভ কমিউনিকেশনটা করে তাহলে কিন্তু সেই ব্যক্তির মধ্যে কম্পিটেন্সি যে ব্যাপারটা অর্থাৎ পারফর্মেবল যে পাওয়ারটা, সে পাওয়ারটা কিন্তু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রতিষ্ঠিত হয়। তো যাই হোক, এরপরে কি রয়েছে, এ প্র্যাকটিস অফ লার্নড নলেজ ইন রিয়াল সিচুয়েশন টেকনিক্যালি। এখানে কতগুলো বলা হচ্ছে, আমরা যা কিছু প্রথমে একবার বলেছিলাম আমি যে যা কিছু আমরা শিখবো সেই শেখা বিষয়গুলো আমরা বাস্তবিক পরিস্থিতিতে প্রয়োগ করব। কিন্তু প্রয়োগ করব কীভাবে? কম্পিটেন্সির জন্য আমরা প্রয়োগ করতে পারবো টেকনিক্যালি মানে কি, আমি সেই বিষয়টিকে, টেকনিক কি সাধারণভাবে হচ্ছে যে টেকনিক হচ্ছে এমন একটা মানে ইন্টেলিজেন্সের এমন একটা প্র্যাকটিস, হ্যাঁ, হিউম্যান ইন্টেলিজেন্সের এমন একটা প্র্যাকটিস, হিউম্যান ক্যাপাবিলিটির এমন একটা প্র্যাকটিস যার মাধ্যমে কম সময়ে বা নলেজের এমন একটা ইন্টিগ্রেশন যার মাধ্যমে কম সময়ে এফেক্টিভ রেজাল্টকে এনশিওর করা সম্ভব হয়। কম সময়ের সাথে সাথে, অর্থাৎ কোনো একটা কাজ করতে দীর্ঘ সময় লাগছে, যদি টেকনিক ফলো করা হয় সেই সময়টাকে আমরা কমিয়ে নিতে পারি। একই রকমভাবে উইদাউট টেকনিক যদি আমি কোনো কাজ করি সেক্ষেত্রে যে ধরনের রেজাল্ট বা আউটপুট আমি পেতে পারি, এখানে টেকনিক যদি আমি অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে কী করতে পারবি, আমি কিন্তু ডিজায়ারেবল যে রেসপন্স বা ডিজায়ারেবল যে আউটকাম সেটাকে আমি এনশিওর করতে পারবো। সেজন্য এই টেকনিকের একটা গুরুত্ব বা টেকনিকের একটা প্রয়োগ কিন্তু তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে ব্যক্তির যে পারফরমেন্সটা ঠিক হবে কি হবে না, বা তার পারফর্মেবল পাওয়ারের রিফ্লেকশনটা কেমন হবে। যে ব্যক্তি যত বেশি টেকনিক্যালি কোনো কাজ করতে পারে সেক্ষেত্রে কিন্তু প্রমাণিত হয় যে সেই ব্যক্তি তত বেশি তার কম্পিটেন্সি রয়েছে, বিকজ হি অর শি ইজ কম্পিটেন্ট টু রিফ্লেক্ট অর কম্পিটেন্ট টু এক্সারসাইজ টেকনিক টু ফেস দ্য সিচুয়েশন। বাস্তবিক পরিস্থিতিকে ফেস করার ক্ষেত্রে তার টেকনিকটাকে সেই ব্যক্তি কিন্তু মানে কম্পিটেন্সির সাথে কিন্তু প্রয়োগ করতে পারে বা এক্সারসাইজ করতে পারে। তার মানে টেকনিক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেটার। যে ব্যক্তি অনেক বেশি টেকনিক ফলো করতে পারে রিয়েল সিচুয়েশনে তার নলেজগুলোকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, ইমোশনসকে ইন্টিগ্রেট করার ক্ষেত্রে টেকনিকের প্রয়োগ করে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্ড এফেক্টিভলি প্রয়োগ করার অভ্যাস রয়েছে, করার ক্ষমতা রয়েছে, তাহলে বোঝা যাবে যে সেই ব্যক্তির কম্পিটেন্সি রয়েছে। এরপরে কি বলা হচ্ছে, এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে অ্যান এফেক্টিভ রিফ্লেকশন অফ ভ্যালুজ ইন রিয়াল সিচুয়েশন। যে ভ্যালু যে রয়েছে সে ভ্যালুকে এফেক্টিভলি রিফ্লেক্ট করার ক্ষেত্রে রিয়াল সিচুয়েশনে ভ্যালুকে রিফ্লেক্ট, এখানে আমাদেরকে মনে রাখতে হবে ভ্যালুর রিফ্লেকশন মানে কি। ভ্যালুর রিফ্লেকশন মানে হচ্ছে আমরা সবসময় কিন্তু আমাদের জগতে যা কিছু আমরা চর্চা করি প্রত্যেকটার একটা ভ্যালু রয়েছে। যদি যে কাজের কোনো ভ্যালু থাকে না সেই কাজের কোনো গ্রহণযোগ্যতাও থাকে না, তার অস্তিত্বও থাকে না। তাই বলা হচ্ছে যে কাজের ভ্যালু রয়েছে সেই কাজের অস্তিত্ব রয়েছে, তার এক্সিস্টেন্স রয়েছে।
এটা হচ্ছে আমাদের মডার্ন কনসেপ্ট অনুসারে যেটা বলা হয়, কোনো একটা ভাবনা, যে ভাবনাটা মানুষকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, এটাও কিন্তু তার ভ্যালু, এটাও কিন্তু একটা তার ভ্যালু। যদি সেই ভাবনাটা যদি মানুষকে উচ্চ পর্যায়ে না নিয়ে গিয়ে কোনো একটা নেগেটিভ ডাইরেকশানে প্রোভাইড করে, তাহলে কিন্তু তার ভ্যালু নেই, একটা নেগেটিভ ভ্যালু আছে। তাহলে ভ্যালু কি? ভ্যালু হচ্ছে এমন একটা মানদণ্ড, যে মানদণ্ডটি মূলত হচ্ছে প্রয়োজন, মানুষের প্রয়োজন, মানুষের কাছে প্রয়োজনকে পূরণ করতে পারে, মানুষের কাছে যেগুলো সম্পদ বলে বিবেচিত হয়, মানুষের কোনো না কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্নভাবে কাজে লাগে, মানুষকে একটা উন্নত মানদণ্ডে নিয়ে যেতে সাহায্য করে, একটা উন্নত অভিযোজন ক্ষমতা ডেভেলপ করতে সাহায্য করে, সেটাই হচ্ছে মূল্যবোধ বা সেটাই হচ্ছে মূল্য। এই যে ভ্যালুজ যে আছে, সে ভ্যালুজগুলো বা মূল্যের যে বিষয়গুলো, মূল্যমানগুলো যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে আমরা এই যখন অ্যাকাডেমিক্স অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে হোক, আমরা প্রফেশনাল অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে হোক, বা অ্যাডজাস্টমেন্টের বিভিন্ন কাজকর্মগুলো করার মধ্য দিয়ে হোক, আমরা যে রেসপন্স করি বা আমাদের যে পারফরমেন্সটা আমরা দিয়ে থাকি, সে পারফরমেন্স বা রেসপন্সগুলোকে, প্রত্যেকটা পারফরমেন্স বা রেসপন্সের কিছু না কিছু ভ্যালু রয়েছে। সেই ভ্যালুটাকে বাস্তবিক পরিস্থিতিতে সেই ভ্যালুটাকে স্ট্যাবলিশ করার যে ক্ষমতা, যে কম্পিটেন্সি, সে কম্পিটেন্সি হচ্ছে, মানে সে ক্ষমতাটাই হচ্ছে কম্পিটেন্সি। ঠিক আছে? আরও কয়েকটা জিনিস আমি টেকনিক্যালি বলতে চাই যে কম্পিটেন্সিটা কি। তাহলে আমরা এতক্ষণ যে বিষয়গুলি শুনলাম বা বুঝলাম বা বোঝার চেষ্টা করলাম, সেগুলো আমরা যদি নিজেরা বাস্তবিক ক্ষেত্রে আমরা নিজেরা যদি সেগুলো নিয়ে চর্চা করি বা প্রয়োগ করি, তাহলে দেখা যাবে যে এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলোর ভ্যালু রয়েছে। আজকে যে বিষয়টা নিয়ে চর্চা করছি তার ভ্যালু রয়েছে কি নেই, সেটা আমরা কি করে বুঝবো? যদি আমরা এই যে ইনফরমেশনগুলো বা যে এই যে মেসেজগুলো, যেগুলো আজকে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে উঠে আসছে, সে মেসেজগুলোকে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ইন্টিগ্রেট করতে পারি অ্যানালাইসিসের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা সেই জায়গাটাকে আমরা এস্টাবলিশ করতে পারবো, ভ্যালুটাকে এনশিওর করতে পারবো। এবার 9 নম্বর, এখানে বলেছে এ ক্যাপাবিলিটি, competency is a capability to apply knowledge, learned knowledge. একই রকমভাবে নাম্বার 10 কি বলা হয়েছে? এ ক্যাপাবিলিটি টু অ্যাপ্লাই স্কিলস অ্যাপ্রোপ্রিয়েটলি। একই রকমভাবে এখানে বলা হচ্ছে যে এবিলিটি টু অ্যাপ্লাই ওন এবিলিটিস, অ্যাজ পার সিচুয়েশনাল রিকোয়ারমেন্ট। একই রকমভাবে এখানে আরও বলা হচ্ছে যে এটা কি? এবিলিটি টু হ্যান্ডেল এ ডিফিকাল্ট, এবিলিটি টু হ্যান্ডেল এ ডিফিকাল্ট টাস্ক। এগুলো আমরা অপারেশনালি এই বিষয়গুলোকে ভাবতে পারি। অর্থাৎ যদি আমরা অপারেশনালি কম্পিটেন্সি বিষয়টিকে বুঝতে চাই, তাহলে এই অপারেশনালি এই কনসেপ্টটা হচ্ছে এরকম যে হোয়াট ইজ কম্পিটেন্সি? কম্পিটেন্সি ইজ এ ক্যাপাবিলিটি মানে কাজ করার ক্ষমতা, ক্যাপাবিলিটি টু অ্যাপ্লাই লার্ন নলেজ। আমরা যা শিখেছি, এই শেখা জ্ঞানগুলোকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, প্রয়োগ করার একটা কর্মক্ষমতা হচ্ছে কম্পিটেন্সি। এরপরে কি বলা হচ্ছে? এটা এমন একটা কর্মক্ষমতা যে ক্ষমতাটা কি করে? আমাদের স্কিলসগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করতে বা চর্চা করতে বা এক্সারসাইজ করতে সাহায্য করে। একই রকমভাবে কি বলা হচ্ছে? এটা হচ্ছে এমন একটা কর্মক্ষমতা যার মাধ্যমে আমাদের যে নিজস্ব যে সামর্থ্যগুলো রয়েছে, সেগুলো বাস্তবিক পরিস্থিতিতে প্রয়োগ করতে সাহায্য করে। আমাদের সামর্থ্য, প্রত্যেকটি ব্যক্তির কিছু না কিছু সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্যগুলোকে বাস্তবিক পরিস্থিতিতে প্রয়োগ করতে সাহায্য করে। একই রকমভাবে বলা হচ্ছে যে এটা হচ্ছে এমন একটি ক্ষমতা, যেটি হচ্ছে বেসিক্যালি কি করে? যে ডিফিকাল্ট যে টাস্ক রয়েছে, জটিল যে সমস্ত কাজগুলো রয়েছে, সেই জটিল কাজগুলোকে যথার্থভাবে সম্পাদনে সাহায্য করে।
ঠিক আছে, যে জটিল কাজগুলো সেগুলোকে আমরা যখন ফেস করব, ফেস করার সময় অবশ্যই আমাদের কাছ থেকে একটু বিশেষ রকমের প্রতিক্রিয়া এক্সপেক্ট করা হবে। সে প্রতিক্রিয়াগুলো করার ক্ষেত্রে এই কম্পিটেন্সির কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে যাই হোক, আমরা কম্পিটেন্সি সম্পর্কে নিশ্চয়ই এতক্ষণ একটা স্বচ্ছ প্রথাগত বা একটা ফর্মাল একটা ইনফরমেশন বা কনসেপ্ট আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন। এই কম্পিটেন্সি শব্দটি সম্পর্কে যদি আমাদের ধারণার স্বচ্ছতা না থাকতো, তাহলে আমরা কিন্তু কম্পিটেন্সি বেসড এডুকেশন সম্পর্কে বুঝতে পারতাম না। তাহলে এবার আমরা শুরু করছি যে কম্পিটেন্সি বেসড এডুকেশনটা কী, এটি আমাদেরকে এবার আলোচনা করতে হবে বা এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা এটাও করতে পারি, আজকের এই যে কম্পিটেন্সি বিষয়ক আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে আমাদের যে কম্পিটেন্সি রয়েছে কি নেই, হ্যাঁ, তা পরিমাপ করার জন্য আজকের এই যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদেরকে সাহায্য করবে যে আমরা কি করে বুঝবো যে হাউ মাচ উই আর কম্পিটেন্ট টু ডু অর পারফর্ম, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তাহলে এবার আমরা আলোচনা করব কম্পিটেন্সি বেসড এডুকেশন, CBE ইজ কি? কম্পিটেন্সি বেসড এডুকেশন। এখানে সহজ করে আমরা বলতেই পারি যে এডুকেশন প্র্যাকটিক্যালি কি করে, আমাদেরকে কম্পিটেন্সি ডেভেলপ করতে সাহায্য করে বা কম্পিটেন্সির উপর ভিত্তি করে আমরা কাজ করি, হ্যাঁ, বা শিক্ষাটা আমাদের রেগুলেট হবে, সেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন। নাম্বার 1 এখানে কি বলা হচ্ছে? নাম্বার 1 এখানে বলা হচ্ছে CBE বা কম্পিটেন্সি বেসড এডুকেশন ইজ অ্যান আউটকাম, is an outcome based approach of education. Outcome based approach of education, number 1. Number 2, competency based education is a process to develop mastery among students. A process to develop mastery in students. Number 3 এখানে বলা হচ্ছে a process to exercise mastery to reflect skills, এই যে এখানে আমরা 3টে বিষয় নিয়ে এখানে করলাম, আরও কতগুলি বিষয় রয়েছে। তাহলে কম্পিটেন্সি বেসড এডুকেশন কি বলবো? সহজ করে একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই যে কম্পিটেন্সির যে আলোচনা আমরা করলাম, সে কম্পিটেন্সির যে বিবেচ্য বিষয় বা নির্ধারক যেগুলো রয়েছে, সেই নির্ধারকগুলোর উপর ভিত্তি করে যখন কোনো একটা এডুকেশনাল সিস্টেম বা এডুকেশনাল অ্যাক্টিভিটিস বা একাডেমিক অ্যাক্টিভিটিসকে ডিজাইন করা হবে, বেসিক্যালি কারিকুলাম ফ্রেম করা থেকে শুরু করে, টিচিং মডালিটি সেট করা থেকে শুরু করে, লার্নিং স্টাইল সেট করা থেকে শুরু করে, এই সমস্ত বিষয়গুলোকে যখন আমরা নির্ধারণ করব, তখন সেটাকে কিন্তু কালেকটিভলি বলা হবে কম্পিটেন্সি বেসড এডুকেশন। তো এখানে কি বলা হয়েছে, এটা কিন্তু কমপ্লিটলি বলা হচ্ছে আউটকাম বেসড অ্যাপ্রোচ। এটা এডুকেশনের কী অ্যাপ্রোচ? এটা কিন্তু আউটকাম বেসড অ্যাপ্রোচ। অর্থাৎ আমরা শুরুতেই বলেছিলাম আজকে সমগ্র বিশ্ব মূলত এই আউটকামকে কিন্তু কি করতে চাইছে, হাইলি এনশিওর করতে চাইছে। অর্থাৎ আমরা যে একটা সময় ধরে কিছু অর্থের প্রয়োগে বা অর্থ খরচের মাধ্যমে, সময়ের প্রয়োগ, অর্থের প্রয়োগ এবং পরিশ্রমের প্রয়োগ, এর মাধ্যমে যখন একটা নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে যখন একটা একাডেমিক অ্যাক্টিভিটিস করছি, অর্থাৎ টিচিং করছি,
কারিকুলাম ট্রানজাকশান করছি, কারিকুলাম এক্সারসাইজ করছি, লার্নাররা লার্ন করছে, এই যে একটা সময়ের একটা চর্চা, সময়ের একটা ব্যবহার, একটা অর্থের একটা ব্যবহার, একই রকমভাবে লেবারের একটা ব্যবহার, এই ব্যবহারের মধ্য দিয়ে আমরা যে আউটকামটা অনেক সময় পেয়ে থাকি, সেই আউটকামটা অনেক সময় এক্সপেক্টেড হয় না, ডিজায়ারেবল হয় না। তাই বলা হচ্ছে যে এই যে আউটকাম, অর্থাৎ লার্নারদের মধ্যে যে পরিবর্তনটা আসবে, তারা যে লার্ন করবে, তারা অ্যাপ্রোপ্রিয়েটলি অলরাউন্ড ডেভেলপমেন্ট, একটা ব্যালেন্স পার্সোনালিটির অধিকারী হচ্ছে কি হচ্ছে না, তার যে ডেভেলপমেন্টের যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি সেটা সম্পন্ন হচ্ছে কি হচ্ছে না, সেটাকে এনশিওর করার জন্য আধুনিককালে বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় এই বিভিন্ন রকমের মডার্ন ট্রেন্ড নিয়ে কিন্তু চর্চা হচ্ছে, এডুকেশনের বিভিন্ন ট্রেন্ড নিয়ে চর্চা চলছে। এরকমই একটা ট্রেন্ড হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন, যেটি মূলত কি করতে চাইছে, এই যে আউটকামটিকে এনশিওর করতে চাইছে, যে এই থ্রু অ্যাক্টিভিটিস, যেমন যে ডিফারেন্ট টাইপস অফ টিচিং, লার্নিং অ্যান্ড কারিকুলাম ট্রানজাকশন, অ্যাক্টিভিটিসের মাধ্যমে যে আউটকামটা হবে, সেই আউটকামটা যেন ডিজায়ারেবল হয়, এক্সপেক্টেড হয়, সেখানে যেন কোনো রকম এরর না থাকে, সেখানে যেন কোনো চান্স ফ্যাক্টর কাজ না করে, কনফিডেন্টের সাথে যেন আউটকামটাকে এনশিওর করা যায়, সেই বিষয়টি কিন্তু এখানে ফোকাস করা হয়েছে। সেজন্য এটাকে বলা হচ্ছে আউটকাম বেসড এডুকেশন অ্যাপ্রোচ। 2 নম্বর কথাটি বলা হচ্ছে ইট ইজ এ প্রসেস টু ডেভেলপ মাস্টারি ইন স্টুডেন্টস। কি বলছে, যে এর মাধ্যমে এই যে কম্পিটেন্সি বেসড এডুকেশনের যে সিস্টেমটি রয়েছে, এর মাধ্যমে মূলত কি করতে চাওয়া হচ্ছে, মূলত যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে লার্নারদের মধ্যে মাস্টারি স্কিল বা মাস্টারি নলেজ ডেভেলপ করা। তাহলে মাস্টারি স্কিল বা মাস্টারি নলেজ ডেভেলপ করার অর্থটা কি? মাস্টারি কথাটার অর্থ কি? মাস্টারি কথাটির অর্থ হচ্ছে যে কোনো একটা বিষয়ে, কোনো একটা স্কিলে, কোনো একটা স্কিল সম্পর্কে তার মাস্টারি রয়েছে, মানে কোনো একটা স্কিল সম্পর্কে তার মাস্টারি রয়েছে, মানে সেই স্কিলটাকে সে এফেক্টিভলি ইউটিলাইজ করতে পারে, সেই স্কিলটাকে সে এফেক্টিভলি কন্ডাক্ট করতে পারে, স্কিলটাকে সে এফেক্টিভলি কন্ডাক্ট করতে পারে, স্কিলটাকে সে এফেক্টিভলি সেটাকে প্রয়োগের মাধ্যমে যে ধরনের রেসপন্স বা যে ধরনের রেসপন্স পেতে চায় বা যে ধরনের রেজাল্ট পেতে চায়, সেই ধরনের রেজাল্ট পাওয়াটা সম্ভব হয়। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যখন কোনো একটা কাজ স্কিলফুলি করবো, হাইলি কম্পিটেন্ট ওয়েতে, হাইলি কম্পিটেন্ট মিনস আমি কম্পিটেন্সি আমার ছিল না, থ্রু একাডেমিক অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমার মধ্যে আমার কম্পিটেন্সিটাকে ডেভেলপ করতে পেরেছি। দ্যাটস মিন আই হ্যাভ মাস্টারি টু ডু, আই হ্যাভ মাস্টারি টু পারফর্ম। তাহলে মাস্টারি কি করে? হায়ার লেভেল অফ পারফরমেন্স, হায়ার লেভেল অফ রিফ্লেকশন অফ নলেজ, হায়ার লেভেল ইন্টিগ্রেশন অফ নলেজ, এফেক্টিভ কমিউনিকেশন, এই সমস্ত যে কাজগুলি রয়েছে সেগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলে কন্ডাক্ট করতে সাহায্য করে, যার মাধ্যমে অ্যাডভান্স লেভেল ভ্যালু ক্রিয়েট করা যায়, অ্যাডভান্স লেভেলের রিসোর্স জেনারেট করা যায়, আর অ্যাডভান্সড ওয়েতে যে কোনো প্রবলেম, যে কোনো ডিফিকাল্ট টাস্ককে খুব স্পেসিফিক্যালি সেটাকে সলভ করা যায়, কনফিডেন্টের সাথে সলভ করা যায়, সেখানে রিলায়েবিলিটি জায়গাটা অনেক বেশি থাকে। দ্যাট ইজ দ্য মাস্টারি। তো বলা হচ্ছে এই কম্পিটেন্সি বেসড এডুকেশনের মূল কাজই হচ্ছে লার্নারদের মধ্যে এই মাস্টারি হ্যাবিট বা মাস্টারি স্কিলটাকে ডেভেলপ করা, অ্যাডভান্স লেভেলের সব জিনিসগুলোকে নিয়ে যাওয়া। তার হচ্ছে রিসোর্স ইন্টিগ্রেশন, রিসোর্স ক্রিয়েশন, ডেভেলপমেন্ট অফ থট, সাইকোলজিক্যাল অ্যানালাইসিস, সেগুলো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বা অ্যাডভান্স লেভেলে যেন তারা প্র্যাকটিস করতে পারে বা এক্সারসাইজ করতে পারে, সেই ক্যাপাবিলিটি তাদের যাতে তৈরি হয়, সেটা তৈরি করার উদ্দেশ্যে কিন্তু কম্পিটেন্সি বেসড এডুকেশনের যে ডিজাইন করা। এরপরে কি রয়েছে? ইট ইজ এ প্রসেস টু এক্সারসাইজ মাস্টারি টু রিফ্লেক্ট স্কিলস। একই রকমভাবে বলা হচ্ছে যে এটা একটা এমন প্র্যাকটিস যার মাধ্যমে যে স্কিলসগুলো লার্নাররা শিখছে, স্কিলসগুলো সম্পর্কে লার্নাররা পরিচিত হচ্ছে, সেই স্কিলসগুলোকে যাতে মাস্টারির সাথে, অর্থাৎ অ্যাডভান্স লেভেলে, হ্যাঁ, এফেক্টিভ লেভেলে অ্যান্ড এক্সক্লুসিভ লেভেলে যেন সেই স্কিলসগুলোকে প্র্যাকটিস করতে পারে, সেই স্কিলসগুলোকে প্রয়োগে নিয়ে আসতে পারে। যে সিচুয়েশন যার রিকোয়ারমেন্ট করছে, সিচুয়েশনের যা ডিমান্ড রয়েছে, এনভায়রনমেন্টে যে পারফরমেন্স রিফ্লেক্ট করার দরকার আছে, ডেমনস্ট্রেট করার প্রয়োজন রয়েছে, সেই পারফরমেন্স দেওয়ার ক্ষেত্রে সেই স্কিলসের অ্যাপ্রোপ্রিয়েট রিফ্লেকশনে কিন্তু বেসিক্যালি সাহায্য করবে। এবং লার্নারদেরকে শেখানো হবে এইরকমভাবে যে হাউ টু রিফ্লেক্ট দেম অ্যাপ্রোপ্রিয়েটলি, হাউ টু রিফ্লেক্ট দিস স্কিলস সিগনিফিক্যান্টলি ইন রিয়াল সিচুয়েশনস। সে প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা বিষয় কিন্তু তাদেরকে মাস্টারি লেভেলে অ্যাপ্লাই করতে সাহায্য করবে, মাস্টারি লেভেলে এক্সারসাইজ করতে সাহায্য করবে। দ্যাট ইজ দ্য কম্পিটেন্সি বেসড এডুকেশন।
এছাড়াও আমরা কম্পিটেন্সি বেসড এডুকেশনে আরও এরকম অনেকগুলো দিক রয়েছে যেগুলি সম্পর্কে আমাদের সচেতন হওয়া প্রয়োজন এবং আমাদের সেগুলি সম্পর্কে ধারণা গঠন করাও প্রয়োজন। কারণ এই কম্পিটেন্সি বেসড এডুকেশন সম্পর্কে যদি আমরা ভালোভাবে স্বচ্ছ ধারণা গঠন করি, পরবর্তীকালে আমরা গবেষণার ক্ষেত্র নির্মাণ থেকে শুরু করে বাদবাকি সমস্ত কাজগুলি, আমরা সোসাইটির ডেভেলপমেন্ট, এই ধরনের বিভিন্ন রকম কাজগুলি আমরা করতে পারবো। 4 নম্বর যেটা বলা হচ্ছে যে এখানে কি বলা হয়েছে যে an integral support service for students. Integral support service. Integral support service for students. For students. Number 5 কি বলা হচ্ছে? নাম্বার 5 বলা হচ্ছে a process to stimulate for active participation. Active participation of students. Number 6 সেখানে কি বলা হচ্ছে a process to practice continuous exercise of skills to develop resources. সাত নম্বর বলা হচ্ছে a process to exercise counseling strategies ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখছি কি দেখছি এখানে দেখছি কম্পিটেন্সি বেসড এডুকেশন কি বলছে যে ইন্টিগ্রাল সাপোর্ট সার্ভিস ফর স্টুডেন্টস। ইন্টিগ্রাল সাপোর্ট সার্ভিস কথাটির অর্থ কি? এখানে লার্নারদেরকে সাপোর্ট করা হবে একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মে বা ইন্টিগ্রেটেড ফর্মে, তাদেরকে সাপোর্ট করা হবে, বিভিন্নভাবে সাপোর্ট করা হবে। এই সাপোর্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে টু ডেভেলপ মাস্টারি অ্যামং দেম, তাদের মধ্যে মাস্টারিটাকে ডেভেলপ করা, তাদের বিভিন্ন রকমের সাপোর্ট দেওয়া হবে। সাপোর্ট দেওয়ার কাজটা কে করবেন? এখানে মেইনলি যে কাজটি করবেন সেটি হচ্ছে টিচার, এবং বিভিন্ন রকমের স্কিলসের এক্সারসাইজ এখানে কিন্তু করা হবে, অর্থাৎ তাদের মধ্যে বিভিন্ন স্কিলস যাতে প্রপারলি ডেভেলপ করা হয় সেই জন্য এখানে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ সাপোর্ট সার্ভিস আমরা এর এক্সারসাইজ বা প্র্যাকটিস আমরা কম্পিটেন্সি বেসড এডুকেশনে দেখতে পাবো। এবং সেই সাপোর্টটা বিভিন্ন এন্ড থেকে, অর্থাৎ টিচার, ডাইরেক্টলি টিচার এবং ইনডাইরেক্টলি যে এডুকেশনাল যে স্টেক হোল্ডার, ইনস্টিটিউশনাল যে স্টেক হোল্ডার, তারা কিন্তু এই সার্ভিসটাকে প্রোভাইড করবে। ঠিক একই রকমভাবে বলা হচ্ছে এই প্রসেস টু স্টিমুলেট ফর অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ স্টুডেন্টস। লার্নারদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট না করাতে পারলে তাদের মধ্যে কিন্তু স্কিল ডেভেলপ করবে না, তাদের মধ্যে মাস্টারি লেভেলের যে স্কিল রিফ্লেকশন বা স্কিলের ইউটিলাইজেশন আর স্কিলস ডেভেলপমেন্ট বা স্কিল এর যে এক্সিকিউশন, এইটি কিন্তু তাদের মধ্যে আসবে না। সেই জন্য এখানে কি বলা হয়েছে, তাদেরকে কিন্তু কি করা হচ্ছে যে অ্যাক্টিভ পার্টিসিপেশনে যাতে তারা পার্টিসিপেশন যেন তারা করতে পারে, এই একাডেমিক টাস্কে বা একাডেমিক অ্যাক্টিভিটিতে তারা যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে সেই বিষয়ে তাদেরকে উৎসাহিত করা হয়।
তারপরে কি বলা হচ্ছে, এ প্রসেস টু কন্টিনিউয়াস এক্সারসাইজ অফ স্কিলস টু ডেভেলপ রিসোর্স। তারা যে স্কিলসগুলোকে ইনিশিয়ালি শিখছে, ইনিশিয়ালি সেগুলোর সাথে পরিচিত হচ্ছে, সেই স্কিলসগুলো যাতে যথার্থভাবে এক্সারসাইজ তারা করতে পারে এবং এক্সারসাইজ করার মাধ্যমে তারা যাতে নতুন ধরনের রিসোর্স ক্রিয়েট করতে পারে, রিসোর্স জেনারেট করতে পারে, রিসোর্স ডেভেলপ করতে পারে, সেই দিকে কিন্তু উৎসাহিত করা হয়। অর্থাৎ স্কিলসগুলোকে এমনভাবে তাদের মধ্যে রেডি করা হয়, তাদের মধ্যে স্কিলসগুলোকে এমনভাবে ডেভেলপ করা হয় যে স্কিলসগুলোর মাধ্যমে তারা যেন কন্টিনিউয়াসলি ডিফারেন্ট টাইপ অফ রিসোর্স জেনারেট করতে পারে, রিসোর্স ক্রিয়েট করতে পারে। এই রিসোর্স ক্রিয়েশনের মাধ্যমে প্রমাণিত হবে যে সেই স্কিলসের যে ইউটিলাইজেশন বা সেই স্কিলের যে এক্সারসাইজ, এর ক্ষেত্রে তার কম্পিটেন্সি বা তার যে মাস্টারি কোন লেভেলে রয়েছে সেটা কিন্তু তাদেরকে বিশেষভাবে সাহায্য করবে। এরপরে এর জন্য কি দরকার হয়, এর জন্য যেটা প্রয়োজন হবে, কন্টিনিউয়াস কাউন্সেলিং স্ট্র্যাটেজির অ্যাপ্লিকেশন বা প্র্যাকটিস কিন্তু আমরা দেখতে পাবো। এখানে কিন্তু টিচার কিন্তু কন্টিনিউয়াস ওয়েতে তাদেরকে কাউন্সেলিং করে যাবেন, বিভিন্নভাবে ফেসিলিটি প্রোভাইড করে যাবেন, যাতে তাদের মধ্যে সেই যে স্কিলসগুলো তাদেরকে মাস্টারি লেভেলে ডেভেলপ করার প্রয়োজনীয়তা বা আবশ্যকতা রয়েছে, যতক্ষণ পর্যন্ত না সেগুলো তৈরি হচ্ছে, সেই লেভেলে যাচ্ছে, অ্যাডভান্স লেভেলে পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াস ওয়েতে কিন্তু টিচার কি করবে, কাউন্সেলিং স্ট্র্যাটেজি, ডিফারেন্ট টাইপ অফ কাউন্সেলিং স্ট্র্যাটেজির প্রয়োগ করে থাকবেন। এইগুলোই হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ আসপেক্টস, যেগুলো মূলত গুরুত্বপূর্ণ দিক, যেগুলো মূলত কম্পিটেন্সি বেসড এডুকেশনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত বা এই বিষয়টিকে অর্থবহ করতে সাহায্য করে। এবার আমরা দেখব যে একজন মাস্টারমশাই এখানে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন কম্পিটেন্সি বেসড এডুকেশন সিস্টেমে। তারপরে আমরা আলোচনা করব যে এখানে যে কত রকমের স্কিলস, লার্নিং স্কিলস এদেরকে লার্ন করানো হয়, শেখানোর চেষ্টা করানো হয় কম্পিটেন্সি বেসড এডুকেশনে, সেগুলো নিয়ে চর্চা করব, যেগুলি হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশনকে একটা এফেক্টিভ পর্যায়ে নিয়ে যেতে বা তার ধারণাকে একটা এফেক্টিভ পর্যায়ে নিয়ে যেতে বিশেষভাবে সাহায্য করবে। তাহলে আমরা দেখে নেব যে এখানে একজন টিচারের কি ভূমিকা থাকে, একজন মাস্টারমশাই এক্ষেত্রে তিনি কি ভূমিকা পালন করবেন, কম্পিটেন্সি বেসড এডুকেশনের ক্ষেত্রে মাস্টারমশাইয়ের ভূমিকাটা কি রয়েছে সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব যে এখানে কত রকমের স্কিলসের প্র্যাকটিস রয়েছে কম্পিটেন্সি বেসড এডুকেশনে। এই দুরকম বিষয়টি যদি আমরা না আলোচনা করি তাহলে কম্পিটেন্সি বেসড এডুকেশনের যে অ্যাকচুয়াল অর্থ সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হবে না। তাই আমরা আলোচনা করব এবার যে টিচার কি কি ভূমিকা পালন করে, একজন শিক্ষক কি ভূমিকা পালন করে। তাহলে রেসপন্সিবিলিটি বা রোল অফ টিচার ইন সিবিই কি বলে কম্পিটেন্সি বেসড এডুকেশনের রোল কি কি রয়েছে। নাম্বার 1, তিনি এখানে কি হিসেবে পালন করবেন, টিচার as a content expert, number 2, teacher as a coach, number 3, teacher as a developer of course, number 4, teacher as a assessor, teacher as a instructor। টিচারের ভূমিকা কিন্তু এতগুলি রয়েছে। কি রয়েছে যে কম্পিটেন্সি বেসড এডুকেশনে টিচার কিন্তু একজন এক্সপার্ট কন্টেন্ট এক্সপার্ট হিসেবে কাজ করবেন। তার যে কন্টেন্ট নলেজ যেটা থাকবে বা তার যে এক্সপিরিয়েন্স থাকবে বা কন্টেন্টকে এক্সারসাইজ করার যে স্কিলস থাকবে সেগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলে। টিচার এখানে কন্টেন্ট এক্সপার্ট হিসেবে কাজ করবেন। কন্টেন্ট এক্সপার্ট মানে আমরা কি বললাম, কন্টেন্ট এক্সপার্ট মানে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে যে তিনি তার যে নলেজ থাকবে বা তার যে এক্সপিরিয়েন্স থাকবে বা তার যে স্কিলস থাকবে সে পার্টিকুলার কন্টেন্টের উপরে সেগুলো অ্যাডভান্স লেভেলে।
একই রকমভাবে তিনি কোচ মানে কন্টিনিউয়াস গাইডেন্স, কন্টিনিউয়াস কাউন্সেলিংয়ের কাজটা তিনি করবেন এবং প্রত্যেকটা কাজকে তিনি স্কিলফুলি ডেভেলপ যাতে করা যায়, লার্নাররা যাতে তাদের প্রত্যেকটা কাজ যাতে তার কাজ যেন যথার্থভাবে করে তাদের মাস্টারিটা তাদের মধ্যে তৈরি হয়, সেজন্য কিন্তু কন্টিনিউয়াসলি তাদেরকে ডাইরেক্ট করবে, কন্টিনিউয়াসলি তাদের কাজে ইনসিস্ট করবে, কাজ করতে সাহায্য করবে। একই রকমভাবে বলা হচ্ছে ডেভেলপার অফ কোর্স, মানে এক্ষেত্রে কি হয়, অনেক সময় মানে কিছু কিছু ছোট ছোট কোর্স, ছোট ছোট প্রোগ্রাম কিন্তু মাস্টারমশাই এখানে কিন্তু ডেভেলপ করবেন, যে প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে মেইন স্ট্রিম বা মেইন যে টার্গেট, মেইন যে স্কিল ডেভেলপমেন্ট বা মেইন যে মাস্টারি ডেভেলপমেন্ট, সেই টার্গেটটাকে ফুলফিল করার জন্য তিনি ছোট ছোট কিছু কোর্স ডেভেলপ করবেন। এরপর কী বলছেন, তিনি কন্টিনিউয়াসলি অ্যাসেস করবেন, দেখবেন যে তাদের প্রগ্রেসটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, কোথাও তাদের প্রগ্রেসের যে ডিক্রিজ হচ্ছে কি না, তাদের প্রগ্রেসটা ঠিকঠাকভাবে আসছে কি না। যদি প্রবলেম থাকে তাহলে সেগুলোকে কোচিংয়ের মাধ্যমে তাদের কন্টিনিউয়াস কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে সেই প্রবলেমগুলোকে ওভারকাম করে, ডিফিকাল্টগুলোকে ওভারকাম করে তারা যেন সেগুলোকে স্কিলফুলি হ্যান্ডেল করে, সেই ডিফিকাল্ট জায়গাগুলি স্কিলফুলি ওভারকাম করে যেতে পারে, সেটা তাদেরকে শেখানোর জন্য তিনি কন্টিনিউয়াসলি অ্যাসেস করবেন। একই রকমভাবে তিনি ইনস্ট্রাক্ট দেবেন, ডিফারেন্ট টাইপ অফ নলেজ, ডিফারেন্ট টাইপস অফ এক্সপিরিয়েন্সেস তিনি কিন্তু প্রোভাইড করবেন, টেকনিক্যালি প্রোভাইড করবেন, যেগুলো অনেক বেশি এফেক্টিভ, যেগুলো অনেক বেশি সিগনিফিক্যান্ট, এই ধরনের কনসেপ্ট বা নলেজগুলো তিনি প্রোভাইড করবেন। এই হচ্ছে টিচারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই লার্নারদের মধ্যে এই মাস্টারি ডেভেলপ করার ক্ষেত্রে। টিচারের এখানে যদি ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে মাস্টারি ডেভেলপ করার যে উদ্দেশ্যটা সেটা কখনোই সম্ভবপর নয়। তাহলে কম্পিটেন্সি বেসড এডুকেশনের মাস্টারমশাই হচ্ছে অত্যন্ত সিগনিফিক্যান্ট রোল প্লে করে থাকেন এই লার্নারদের মধ্যে মাস্টারি ডেভেলপ করার ক্ষেত্রে, যে মাস্টারিটা মূলত তাদের কতগুলি পার্টিকুলার ডিফাইন্ড স্কিলস অর্জন করতেই শুধু নয়, সেগুলো অ্যাডভান্স লেভেলে প্রয়োগ করতেও সাহায্য করবে। এবার তাহলে আমরা আলোচনা করব যে এখানে কি কি ধরনের স্কিলস লার্নারদেরকে শেখানোর চেষ্টা করানো হয়। Skills to develop among students. কি কি স্কিলস রয়েছে? নাম্বার ওয়ান বেসিক লার্নিং স্কিল। Number 2, practice of study skills. Number 3, organizational skills. Time management skills. Number 5, career mapping skills. কয়েকটি স্কিলস ডেভেলপমেন্টের দিকে লার্নারদের মধ্যে কতগুলি ডেফিনিট স্কিলস ডেভেলপমেন্টের দিকে বা এই স্কিলসগুলোর এক্সারসাইজ বা স্কিলসগুলোর প্র্যাকটিস করার ক্ষেত্রে মাস্টারি যাতে তাদের আসে, সেই মাস্টারি ডেভেলপমেন্টের জায়গাটাকে কিন্তু কম্পিটেন্সি বেসড এডুকেশন হাইলি ফোকাস করে। কি কি? নাম্বার 1, বেসিক লার্নিং স্কিলস। লার্নিংয়ের যে সমস্ত বেসিক স্কিলস রয়েছে সেই স্কিলসগুলো সম্পর্কে তাদেরকে পরিচিত করানো এবং সেই স্কিলসগুলোকে শুধু পরিচিত করা নয়, সেগুলো যেন তারা ইফেক্টিভলি রিফ্লেক্ট করতে পারে এবং সেই রিফ্লেকশনের মধ্য দিয়ে যাতে তাদের মধ্যে মাস্টারিটা ডেভেলপ হয়, সেই মাস্টারি ডেভেলপমেন্টের কাজটি কিন্তু মূলত মাস্টারমশাই করে থাকেন বা এই কম্পিটেন্সি বেসড এডুকেশনের সেটা হচ্ছে টার্গেট পয়েন্ট। 2 নম্বর ক্ষেত্রে কী বলা হচ্ছে? প্র্যাকটিস অফ স্টাডি স্কিলস,
অনুশীলন। একটা হচ্ছে লার্ন করা আর স্টাডি করা, দুটো আলাদা জিনিস। লার্নিং ইজ এ পার্ট অফ স্টাডি, অর্থাৎ থ্রু স্টাডি অর স্টাডি ইজ এ প্র্যাকটিস অফ লার্নিং মেকানিজম। অর্থাৎ লার্ন করছি মানে হচ্ছে আমার বিহেভিয়ার মডিফিকেশন হচ্ছে, কিসের মাধ্যমে হচ্ছে? থ্রু স্টাডির মাধ্যমে হচ্ছে। স্টাডি ইজ এ প্রসেস টু গাইড অর রেগুলেট দ্য লার্নিং প্রসেস, সেটা হচ্ছে বিষয়। তাহলে এখানে ডিফারেন্ট টাইপস অফ স্টাডি রয়েছে, বিভিন্ন রকমের স্টাডি স্কিলস রয়েছে, স্টাডির আসপেক্টস রয়েছে, স্টাডি প্রসেস রয়েছে, মেথডোলজি রয়েছে। সেই মেথডগুলোকে স্কিলসফুলি সেই মেথডগুলোকে ফলো করা, স্কিলসফুলি সেই মেথডগুলোকে কাজে লাগানো, লার্নিংয়ের বিভিন্ন প্রসেস বা লার্নিংয়ের বিভিন্ন রকমের মেকানিজমগুলো রয়েছে সেগুলোকে স্কিলসফুলি কাজে লাগানো। সেগুলো কিভাবে করা যায় মাস্টারি লেভেলে। একই রকমভাবে অর্গানাইজেশনাল স্কিলসটাও তাদের মধ্যে ডেভেলপ করার দরকার রয়েছে। অর্গানাইজেশনাল স্কিলস মানে কি? এখানে নিজেদেরকে যেমন ইন্টিগ্রেট করবে, পাশাপাশি নিজেরা অর্গানাইজড হবে, পাশাপাশি নিজের যে রিসোর্সগুলি রয়েছে সেই রিসোর্সগুলোকেই অর্গানাইজ করবে, ইন্টিগ্রেট করবে একটা জায়গায়। কি করে সেগুলোকে ইন্টিগ্রেট করা যায়, তার নলেজ, এক্সপিরিয়েন্স, বিভিন্ন রকমের ভাবনা চিন্তা সবগুলোকে কি করে স্কিলফুলি একটা জায়গায় ইন্টিগ্রেট করা যায়, সেই সমস্ত স্কিলসগুলো তাদেরকে শেখানো হবে। কিংবা এখানে বলা হচ্ছে ইন্টার কমিউনিকেশনের মাধ্যমে কি করে একটা এফেক্টিভ ইন্টার রিলেশনশিপের যে একটা প্ল্যাটফর্ম বা প্যারাডাইম বা একটা এফেক্টিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়, সেই স্কিলসগুলোকে ডেভেলপমেন্টের দিকে কিন্তু কম্পিটেন্সি বেসড এডুকেশনের একটা বিশেষ প্রচেষ্টা আমরা দেখতে পাই। পাশাপাশি এখানে কি বলা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিলস। টাইম ম্যানেজমেন্ট স্কিলস কি? তাদেরকে শেখানো হবে, লার্নারদেরকে শেখানো হয় কি করে অ্যাপ্রোপ্রিয়েটলি আর এফেক্টিভলি টাইমকে ইউটিলাইজ করা হয় এবং এফেক্টিভলি বা অ্যাপ্রোপ্রিয়েটলি টাইমকে ইউজ করার মাধ্যমে যে ডিজায়ারেবল টার্গেট, সে টার্গেটকে এনশিওর করা যায় বা টার্গেট পয়েন্টে পৌঁছানো যায়। এই টাইম ম্যানেজমেন্ট স্কিলসটা ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু এখানে একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আর সবার শেষে যেটা নিয়ে আমরা আলোচনা করব কেরিয়ার ম্যাপিং স্কিলস। সেটা কি? কেরিয়ার ম্যাপিং স্কিলস হচ্ছে যে এই যে বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন স্কিলসগুলো ডেভেলপ করবে, তার মাধ্যমে তাদের কেরিয়ার কোন দিকে যেতে পারে, কেরিয়ারটা কোন দিকে যাবে বা তাদের কেরিয়ারটা কীভাবে ডিজাইন করবে, সেই ব্যাপারটাকে কিন্তু ম্যাপ করা দরকার, সেটাকে প্রোগ্রামিং করা দরকার, সেগুলোর মধ্যে প্ল্যানিং করা দরকার। সে প্ল্যানিংয়ের স্কিলস বা ডিজাইনিংয়ের স্কিলস বা সেগুলোকে কন্ডাক্ট করার স্কিলস কিন্তু তাদের মধ্যে আসবে, সেটা হচ্ছে কেরিয়ার ম্যাপিং স্কিলস। এই বিভিন্ন রকমের স্কিলসগুলো ডেভেলপ করার মধ্য দিয়ে মূলত কম্পিটেন্সি বেসড এডুকেশনের যে মূল টার্গেট টু ডেভেলপ দ্য মাস্টারি অন ডিফারেন্ট টাইপস অফ স্কিলস, সেটা কিন্তু গড়ে উঠবে। তো যাই হোক, এই হলো আধুনিককালে অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা আলোচ্য বিষয়, যেটি মূলত আউটকাম বেসড আর আউটকাম ওরিয়েন্টেড একটা এডুকেশনাল প্র্যাকটিস আর একাডেমিক একটা প্র্যাকটিস, যেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম কম্পিটেন্সি কি, তারপরে আমরা আলোচনা করেছি কম্পিটেন্সি বেসড এডুকেশন কি, কম্পিটেন্সি বেসড এডুকেশনের টিচারের রোল কি রয়েছে, পাশাপাশি এই কম্পিটেন্সি বেসড এডুকেশনে এই লার্নারদেরকে কি স্কিলস ডেভেলপমেন্টের জন্য ইনসিস্ট করা হয় বা স্টিমুলেট করা হয়, সেই দিকগুলি সম্পর্কেও এখানে চর্চা হয়েছে। আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।